বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। করোনার এই দুর্যোগকালীন সময়ে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে নোয়াখালী সরকারি কলেজের উদ্যোগে অনলাইন শ্রেণী কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আমার আজকের এই আয়োজন। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা ব্যবসায়ের আইনগত দিকের সিলেবাসের প্রথম 2টি চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। 1. আইন ও আইনগত পদ্ধতি, অর্থাৎ ল অ্যান্ড লিগ্যাল সিস্টেম। 2. চুক্তির আবশ্যকীয় উপাদান বা ল অফ কন্ট্রাক্ট। এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে এখানে আলোচনা করব, যেগুলো আইনের জটিল বিষয়গুলো তোমাদের খুব সহজেই বুঝতে সাহায্য করবে। আশা করি পুরো সময় জুড়ে তোমরা এই ক্লাসটির সাথে থাকবে। প্রথমতে আসি, আইন কাকে বলে? শৃঙ্খলাবদ্ধভাবে বসবাস, আদেশ পালন, ব্যক্তি ও সম্পদের ক্ষতি প্রতিরোধ করার জন্য সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত কতগুলো নিয়ম কানুনই হচ্ছে আইন। অর্থাৎ সাধারণত সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত কতগুলো নিয়ম কানুনকে আমরা আইন বলে থাকি। মানুষকে সুষ্ঠু, স্বাধীন এবং শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন তৈরি করা হয় তাই আইন। আইনের ইংরেজি প্রতিশব্দ ল বা ল্যাগ নামক শব্দ থেকে উদ্ভূত। ল্যাগ এর আবিধানিক অর্থ স্থির, অপরিবর্তনীয় এবং যা সর্বত্র সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রবিজ্ঞানে আইন হল সার্বভৌম শক্তি কর্তৃক বলবৎযোগ্য বিধান, যা সকলের জন্য অবশ্য পালনীয়। তাহলে আইনের সংজ্ঞা বিশ্লেষণ করলে এখানে দুটি বিষয় স্পষ্টত ক্লিয়ার হয় যে সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত কতগুলো নিয়ম কানুন হচ্ছে আইন এবং যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আমরা আইনের আরও উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য পাই, যেমন আইনের উপাদান হলো মানুষের বাহ্যিক আচরণ এবং এ বাহ্যিক আচরণের যে অংশ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত তাই আইন। বাহ্যিক আচরণ হতে হবে এবং তা অবশ্যই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে। আইন প্রণয়নের সাথে সার্বভৌমত্বের বিষয়টি জড়িত, অর্থাৎ একটি দেশের সীমানা বা একটি দেশের আওতা, যার মাধ্যমে তার ক্ষমতা ও কর্তৃত্ব সে বহিঃপ্রকাশ করতে পারে, সেই বিষয়টির সাথে আইন প্রণয়নের বিষয়টি জড়িত। সরকার আইন প্রণয়ন করে থাকেন। একটি দেশের তার রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী আইন প্রণয়ন করা হয়। আমাদের দেশে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয়। আইন ভঙ্গ করলে নির্দিষ্ট আইনের অধীনে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। অর্থাৎ যে আইনের বিষয়গুলো ভায়োলেট করবে তাকে সেই নির্দিষ্ট আইনের অধীনে বিভিন্ন প্রকার শাস্তির সম্মুখীন হতে হয়। তাহলে আইন হচ্ছে সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত কতগুলো নিয়ম কানুন এবং মানুষের সেই বাহ্যিক আচরণ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এখন আমরা আসি, ব্যবসায় আইন কাকে বলে? মানুষের অভাব পূরণের লক্ষ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। মানুষের বিভিন্ন কার্যাবলীর জন্য দেশে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়, যেমন ফৌজদারি আইন, দেওয়ানি আইন, ব্যবসা বাণিজ্য ও বা শিল্প সম্পর্কিত আইন। তাই ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের জন্য প্রবর্তিত আইনকেই
ব্যবসায় আইন বা কমার্শিয়াল ল বা বিজনেস ল বলা হয়। উৎপাদন ও বন্টন ছাড়াও ব্যবসার সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকতে পারে, যেমন ক্রেতা, বিক্রেতা, ব্যাংক, বীমা, পরিবহন এবং বিভিন্ন ধরনের বিজ্ঞাপনী সংস্থাগুলো থাকতে পারে। এই সকল পক্ষের মধ্যে যে লেনদেন সংঘটিত হয় সেই সংক্রান্ত আইন, ব্যবসায়ের দলিল, আমদানি, রপ্তানি, পণ্য পরিবহন, বীমা, ব্যাংকিং এবং তাদের মধ্যে যে প্রতিনিধিত্ব সম্পর্কের সৃষ্টি হয় সেই সম্পর্কিত আইনকেই ব্যবসায় আইন বলা হয়। তাহলে আমরা সেটাকে যদি আরও একটু সুন্দর করে সংজ্ঞায়িত করতে চাই যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সম্পাদিত লেনদেন সুষ্ঠুভাবে পরিচালনা এবং উদ্ভূত সমস্যা সমাধানের জন্য দেশের আইন পরিষদ কর্তৃক গৃহীত ও প্রবর্তিত আইনকেই ব্যবসায় আইন বলে। তাহলে এখানে দুটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে ব্যবসায় হতে হলে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হবে এবং সেই ব্যবসার সাথে জড়িত বিভিন্ন পক্ষের সাথে যে লেনদেনগুলো সম্পাদিত হয় সেই লেনদেন থেকে বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভূত সমস্যার সমাধানের জন্য দেশে আইন পরিষদ কর্তৃক গৃহীত এবং সেই আইনটা হবে অবশ্যই দেশে আইন পরিষদ কর্তৃক গৃহীত এবং প্রবর্তিত আইনই হচ্ছে ব্যবসায়ের আইন। এখন আসি ব্যবসায়ের আইনগত পরিবেশ কি। ব্যবসায়ের আইনগত পরিবেশ একটি ব্যবসা প্রতিষ্ঠানের আইনি সীমা নির্ধারণ ও কোড অফ কন্ডাক্টকে বোঝায়। ব্যবসায়ের আইনগত পরিবেশ একটি ব্যবসা প্রতিষ্ঠানের আইনি সীমা নির্ধারণ, অর্থাৎ কতটুকু আওতার মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসাটা পরিচালনা করবে বা তার সীমানা কিভাবে নির্ধারিত হবে, এবং কোড অফ কন্ডাক্ট অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, এই পুরোটো বিষয়ই ব্যবসায় আইনগত পরিবেশের সাথে জড়িত। ব্যবসায়ের প্রকৃতি, ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা, ব্যবসাগুলোর সংগঠন এবং সরকারের বিভিন্ন বিধিনিষেধ দ্বারা সাধারণত ব্যবসার আইনগত পরিবেশ নির্ধারিত হয়ে থাকে। এই সকল উপাদানগুলোর মধ্যে প্রতিটি ব্যবসা পরিবেশ নির্ধারণের ক্ষেত্রে নিজেদের মতো করে ভূমিকা পালন করে থাকে। এর কিছু উল্লেখযোগ্য উপাদান হিসেবে আমরা বলতে পারি এখানে আইনের প্রকৃতি, আইনগত ঐতিহ্য, পরিবেশগত মতবাদ, সমাজতান্ত্রিক আইনশাস্ত্রবিদগণ, অর্থাৎ এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এর উপর সার্কুলেটেড করে সাধারণত ব্যবসায়ের আইনগত পরিবেশটা নির্ধারিত হয়। তাহলে আমরা যদি একটু আইনের প্রকৃতিটা কি সেটা একটু দেখি। ব্যবসায়ের আইনগত পরিবেশ অনেকগুলো ব্যবসায়িক পদ্ধতি এবং আইনবিদদের তত্ত্বকে বোঝায়। আইন কি এবং কিভাবে তা ব্যাখ্যা করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিল্প সম্পর্কিত আইনগুলো শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য এবং যখন মেরিন আইনগুলো সেই বিষয়গুলো অবশ্যই সেই ক্ষেত্রে প্রযোজ্য। স্বাভাবিকভাবেই বীমার আইনগুলো শুধুমাত্র বীমার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আইন কি এবং কিভাবে তা ব্যাখ্যা করা হয়েছে এই বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আইনগত ঐতিহ্য, ঐতিহ্যগতভাবে সাধারণত বিভিন্ন মামলার যে রায়গুলো বিচারকরা দিয়ে থাকেন সেই বিষয়গুলো পরবর্তীতে কোনো ঘটনার রেফারেন্স হিসেবে উল্লেখ করে সেখানে এই বিষয়টার সমাধান দেওয়া হয়। মানুষের বিশ্বাস পরিবর্তনের সাথে সাথে ন্যায়, অন্যায় এবং এই ঐতিহ্যগত রীতিনীতিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। পরিবেশগত মতবাদ, পরিবেশগত মতবাদকে আইনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিন্তা করা হয়। বিধি, প্রবিধান এবং আইন প্রয়োগের মাধ্যমে সমাজের নৈতিকতা গঠনে সাহায্য করে। অর্থাৎ আগে যখন ব্যবসা প্রতিষ্ঠান একটি গঠন করা হতো তখন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR সম্পর্কে কোনো চিন্তা করা হতো না, বা পরিবেশের উপর সেটা কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয়টা এখানে চিন্তা করা হতো না। এখন দিন দিন নতুন নতুন অনেক ধরনের কনসেপ্ট বের হচ্ছে, যেমন গ্রিন ইকোনমি, গ্রিন এনভায়রনমেন্ট, গ্রিন অ্যাকাউন্টিং। এই প্রত্যেকটা বিষয়ের সাথেই সাধারণত পরিবেশগত মতবাদগুলো জড়িত এবং কিভাবে সেটা পরিবেশের জন্য কল্যাণকর হয়, পাশাপাশি তার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করা যায়, এই বিষয়গুলোর প্রতি খুব গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং
সমাজের নৈতিকতা গঠনে সাহায্য করছে, বিভিন্ন বিধি বিধান প্রবর্তন করতেও সাহায্য করছে, যা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের মানুষেরও সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসছে। সমাজতান্ত্রিক আইনশাস্ত্রবিদগণ। সমাজ তত্ত্ববিদদের মতে সমাজ আইনের আকার, প্রয়োগ এবং পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাহলে ব্যবসার আইনগত পরিবেশ হচ্ছে সেই পরিবেশকে বোঝায় যতটুকু পরিবেশের মাঝে বা যে আওতা বা সীমানার মাঝে একটি ব্যবসায় তার ব্যবসাটা পরিচালনা করে থাকে বা তার আওতাটা নির্ধারণ করে থাকে, তাই হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। ভোক্তার ব্যবসায়ের প্রকৃতি এবং ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা এবং সরকারি বিধিনিষেধ দ্বারাই সাধারণত ব্যবসায় আইনগত পরিবেশ নির্ধারণ করা হয়। এখন আসি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন কাকে বলে। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকেই চুক্তি আইন বলে। আমি বিষয়টি একটু আবার খেয়াল করে দেখিয়ে, যদি আমরা মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদানে করে এবং তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকেই চুক্তি আইন বলে। এখানে দুইটি বিষয় আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই। প্রথমটা হচ্ছে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করা এবং তা পালনে রাষ্ট্র বিধিবিধান প্রবর্তন করে যাতে মানুষ তা পালন করতে বাধ্য থাকে, তাকেই চুক্তি আইন বলা হয়। তাহলে চুক্তি আইনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে পারস্পরিক আস্থা ও বা প্রতিশ্রুতি, দ্বিতীয়টা হচ্ছে এই প্রতিশ্রুতি পালন করার জন্য অবশ্যই সে বাধ্য থাকবে। চুক্তি আইনে চুক্তিভুক্ত পক্ষসমূহের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনে সহযোগিতা ও নিশ্চয়তা প্রদান করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনে সহযোগিতা ও নিশ্চয়তা প্রদান করে। আমরা যদি একটু সংজ্ঞাগত বিশ্লেষণ দেখি, যে স্যার উইলিয়াম অ্যানসনের মতে চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি হতে যা সে আশা করে এবং অপরপক্ষ তা সম্পাদন করবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি যা সে আশা করে এবং অপরপক্ষ তা সম্পাদন করবে এই মর্মে তাকে নিশ্চয়তা প্রদান করে, তাই হচ্ছে চুক্তি আইন বা ল অফ কন্ট্রাক্ট। চুক্তি একটি অতি প্রাচীন সামাজিক ব্যবস্থা। সমাজবদ্ধভাবে বসবাসের সময় থেকেই চুক্তির উৎপত্তি ও বিকাশ। 1872 সালে ব্রিটিশরা সর্বপ্রথম পাক ভারত উপমহাদেশে চুক্তি আইন পাশ করেন। দেশ স্বাধীনের পর 1972 সালে প্রথম পার্লামেন্টে পুরাতন আইন বহাল অধ্যাদেশের মাধ্যমে চুক্তি আইনকে বহাল করা হয় এবং 1 সেপ্টেম্বর 1972 সাল থেকে এদেশে চুক্তি আইনটি কার্যকর করা হয়। এখন আমরা আসি চুক্তি কাকে বলে বা চুক্তির সংজ্ঞা কি। চুক্তি সম্মতি থেকে চুক্তির উৎপত্তি হয়ে থাকে। সম্মতি হলো কোনো ব্যক্তি স্বাধীন বা স্বেচ্ছাচারী যার মাধ্যমে চুক্তির উৎপত্তি হয়ে থাকে। দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কার্য করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একমত বা সম্মত হতে পারে। আইনের সাহায্যে বলবৎযোগ্য এরূপ সম্মতি হচ্ছে চুক্তি। বিষয়টা আমরা একটু আবার খেয়াল করি। দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কার্য করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে, কার্য করতে পারে বা করা থেকে বিরত থাকতে পারে, কিন্তু দুইটা বিষয় তাকে কি করতে হবে, একমত বা সম্মত হতে হবে এবং আইনের সাহায্যে বলবৎযোগ্য এরূপ সম্মতি হচ্ছে চুক্তি। চুক্তির কয়েকটি সংজ্ঞা এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা আমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশে বলবৎযোগ্য চুক্তি আইনের 2 বর্গীয় জ ধারায় বলা হয়েছে, আইনের সাহায্যে বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। এখানেও সেই বিষয়টি বারবার জোর দিয়ে বলা হচ্ছে যে আইনের সাহায্যে বলবৎযোগ্য সম্মতিকেই চুক্তি বলে। সেলমন্টের মতে বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই চুক্তি বলে।
বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি করা এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয়, এবং সম্মতি বা স্বাধীন বা স্বেচ্ছাসায়টা হবে অবশ্যই নির্দিষ্ট। অর্থাৎ এই স্বেচ্ছাসায় বা চুক্তিভুক্ত বিষয়গুলো কখন কিভাবে হবে বা প্রতিশ্রুতিটা কিভাবে পালন করা হবে সেই বিষয়টা অবশ্যই এখানে নির্দিষ্ট হতে হবে। উল্লেখিত সংজ্ঞার আলোকে চুক্তির মৌলিক কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে এখানে উঠে আসছে। প্রথমত, এখানে একটি সম্মতি থাকবে। দ্বিতীয়ত, সম্মতিটি আইনের দ্বারা বলবৎযোগ্য হবে। তাহলে অবশ্যই একটা সম্মতি থাকবে, একটা এগ্রিমেন্ট থাকবে, এবং এই সম্মতিটি অবশ্যই আইন দ্বারা বলবৎযোগ্য হবে। ইট ইজ এনফোর্সিবল বাই ল। অর্থাৎ এই বিষয়টা অবশ্যই আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। আইন দ্বারা বলবৎযোগ্য নয় তাকে কখনোই চুক্তি বলা যাবে না। বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে আরও স্পষ্ট করে বুঝতে পারি। ধরো, ক খকে খাবারের জন্য নিমন্ত্রণ করলো এবং খ এতে রাজি হলো। সুতরাং এটি একটা পারস্পরিক সম্মতি। কিন্তু নিমন্ত্রণ রক্ষা না করলে ক তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে না, কারণ এটা একটা সামাজিক ব্যাপার। সে রক্ষা করতে পারে, আবার নাও রক্ষা করতে পারে। আদালত তাতে হস্তক্ষেপ করবে না। অতএব খাবারের নিমন্ত্রণ সম্মতি হলো এটি কোনো চুক্তি নয়। অপরদিকে ক খকে তার বাড়িটি 50 লক্ষ টাকায় ক্রয়ের প্রস্তাব দিল এবং খ রাজি হলো। এটা পারস্পরিক সম্মতি এবং এর দ্বারা পরস্পরের মধ্যে দায় সৃষ্টি হয়েছে। অতএব যে সম্মতি পরস্পরের মধ্যে দায় সৃষ্টি করে এবং যা এক পক্ষ পালনে ব্যর্থ হলে অপর পক্ষ আদালতে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে, সেটাই চুক্তি। অর্থাৎ চুক্তি হচ্ছে এমন এক ধরনের সম্মতি যার মাধ্যমে দুটি পক্ষের মাঝে, দুই বা ততোধিক পক্ষের মাঝে একটি দায়ের সৃষ্টি হয়, এবং যদি উক্ত দায় বা উক্ত সম্মতি, উক্ত প্রতিশ্রুতি তারা পালনে ব্যর্থ হয়, তাহলে আদালতে ক্ষতিপূরণের, অপরপক্ষ আদালতে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। সেটি হচ্ছে চুক্তি। এখন আমরা আসি চুক্তির অপরিহার্য উপাদানগুলো কি কি। এই প্রশ্নটা আমরা আরেকভাবে আনসার করতে পারি বা আরেকটু বিশ্লেষণ করতে পারি যে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। অথবা এটা এইভাবেও আসতে পারে, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি। বিষয়টি ব্যাখ্যা করো। আমি বিষয়টি একটু আবার বলছি যে চুক্তির অপরিহার্য উপাদানগুলো কি কি, বা সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। বিষয়টি ব্যাখ্যা করো। অথবা আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি। এই বিষয়গুলো মূলত চুক্তির যে মেইন উপাদানগুলো, এই বিষয়গুলোর উপরই নির্ভর করছে। তাহলে প্রথমে আসি যে 1 নম্বর, একাধিক পক্ষ। চুক্তিতে একাধিক পক্ষ থাকতে হবে। নিজে নিজে কখনোই চুক্তি হবে না। চুক্তিতে অবশ্যই 2 বা ততোধিক পক্ষ এখানে জড়িত থাকতে হবে। যেমন ক্রয় বিক্রয়ের চুক্তিতে এক পক্ষ ক্রেতা, অপর পক্ষ হচ্ছে বিক্রেতা। প্রস্তাব ও স্বীকৃতি। চুক্তির মূল উপাদান প্রস্তাব প্রদান করা এবং তাতে স্বীকৃতি দেওয়া। চুক্তিতে এক পক্ষ প্রস্তাব করবে এবং অপর পক্ষ তাতে স্বীকৃতি দেবে। এক পক্ষের প্রস্তাবে অপর পক্ষ সম্মতি দিলেই তা চুক্তিতে পরিণত হবে। এজন্য প্রস্তাব ও স্বীকৃতিও আইনসঙ্গত হতে হবে। অর্থাৎ বাংলাদেশে কার্যকরী চুক্তি আইনের বিধান অনুযায়ী প্রস্তাব উপস্থাপিত হতে হবে এবং স্বীকৃতি প্রদান করতে হবে। আমি বিষয়টি একটু আবার বলছি যে প্রস্তাব ও স্বীকৃতি হবে বাংলাদেশে কার্যকরী চুক্তি আইনের বিধান অনুযায়ী প্রস্তাবটা উপস্থাপিত হতে হবে এবং স্বীকৃতিও তাতে প্রদান করতে হবে। 3, আইনগত সম্পর্ক। চুক্তি দ্বারা উভয় পক্ষের মধ্যে আইনগত সম্পর্কের সৃষ্টি হয়। নিমন্ত্রণ, ভ্রমণ
এই বিষয়গুলোতে সম্মতিতে থাকতে পারে, কিন্তু এতে কোনো আইনগত সম্পর্কের সৃষ্টি হয় না বিধায় এরূপ সম্মতি ভঙ্গের জন্য কেউ কাউকে ক্ষতিপূরণ প্রদান করতে হয় না। কিন্তু আমরা যখন কোনো কিছু ক্রয় বিক্রয় করি বা পণ্য ক্রয় বিক্রয় করি, এই বিষয়টি হলো একটি বৈধ চুক্তি এবং এর দ্বারা একটি আইনগত সম্পর্ক সৃষ্টি করা হয়। যে ক্রেতা বিক্রেতা যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, স্বাভাবিকভাবে এখানে একটা সম্মতি সৃষ্টি হয় এবং এতে অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জড়িত থাকে এবং এক পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় অপর পক্ষ আদালতে দ্বারস্থ হতে পারে। এক্ষেত্রে কোনো পক্ষ সম্মতি ভঙ্গ করলে অবশ্যই তাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 4. আইনগত প্রতিদান। চুক্তি দ্বারা উভয় পক্ষকে পরস্পরের নিকট থেকে কিছু পেতেও কিছু দিতে হবে। কিছু পেতে গিয়ে কিছু দেওয়াকে বা কিছু দিয়ে কিছু পাওয়াকে সাধারণত প্রতিদান বলা হয়। প্রতিদান হচ্ছে যে আমি যা প্রত্যাশা করছি বা যা পেতে চাচ্ছি তার বিনিময়ে কিছু প্রদান করা, তাই হচ্ছে প্রতিদান। প্রতিদান আইনসঙ্গত হতে হবে এবং এই প্রতিদানটি বর্তমান, অতীত বা ভবিষ্যৎ যে কোনো সময়ের জন্যই সেটি হতে পারে। 5. আইনসঙ্গত উদ্দেশ্য। উদ্দেশ্য অবশ্যই আইনসঙ্গত হতে হবে, বৈধ হতে হবে, নতুবা সেটি আদালতে দ্বারস্থ হওয়া যাবে না এবং সেটির বিনিময়ে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। অবৈধ কোনো কিছুর জন্য সেটা থেকে আদালতের কাছ থেকে কোনো আদালতে গিয়ে কোনো ওই পক্ষের কাছ থেকে কোনো ক্ষতিপূরণও সে প্রত্যাশা করতে পারবে না। 6. চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তিপক্ষ পক্ষসমূহ তা সম্পাদনের জন্য যোগ্য হতে হবে। চুক্তি আইনের 11 ধারা মতে সাবালক ও সুস্থ এবং আইন কর্তৃক অযোগ্য বিবেচিত নয় এমন সকলেই চুক্তি সম্পাদনের যোগ্য। আমি বিষয়টা একটু আবার বলছি। চুক্তি আইনের 11 ধারা মতে সাবালক ও সুস্থ এবং আইন কর্তৃক অযোগ্য বিবেচিত নয় এমন সকলেই চুক্তি সম্পাদনের যোগ্য। নাবালক, পাগল এবং দেউলিয়া ব্যক্তি চুক্তি সম্পাদনের অযোগ্য। নাবালক যার বয়স এখনো বাংলাদেশের যেটা নাগরিক বলতে বোঝায় বা তাকে সাবালক বলতে যা বোঝায় তার নিচে থাকা, আমাদের দেশে সাধারণত 18 বছর পর্যন্ত শিশুই ধরা হয়। পাগল যার মস্তিষ্ক বিকৃত, অর্থাৎ সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, এবং হচ্ছে দেউলিয়া ব্যক্তি যে ব্যক্তি তার ঋণ পরিশোধে অক্ষম, তাকেই আমরা দেউলিয়া বলে থাকি। এই ব্যক্তিগুলো সাধারণত চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হয়। এটি একটি চুক্তি আইনের গুরুত্বপূর্ণ বিষয় বা চুক্তির অপরিহার্য একটি বিষয়। তারপরে আসছি স্বাধীন সম্মতি বা ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছাসায়। চুক্তির জন্য প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই স্বাধীন হতে হবে। চুক্তি আইনের 14 ধারায় বলা হয়েছে যে কোনো সম্মতি, বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে প্রদত্ত হলে তাকেই সাধারণত স্বাধীন সম্মতি বলে। আমি বিষয়টি একটু আবার বলছি যে বল প্রয়োগ, অনুচিত প্রভাব বা মিথ্যা বর্ণনা বা ভুলের বশবর্তী না হয়ে যদি সে কোনো সম্মতি প্রদান করে সেটাই হচ্ছে স্বাধীন সায়। স্বাধীন সম্মতি না থাকলে চুক্তি বাতিলযোগ্য বলে গণ্য হবে। তারপরে 8. নির্দিষ্টতা। চুক্তির বিষয়বস্তু অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। চুক্তি আইনের 29 ধারা মতে নির্দিষ্ট করা না হলে চুক্তির বিষয়বস্তু তা বাতিল বলে গণ্য করা হবে। স্পষ্ট বোঝা না গেলে বা নির্দিষ্ট করা না হলে ওই চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। যেমন ধরি আমরা একটা বিষয় যদি আমরা একটু বিশ্লেষণ করি বা একটা উদাহরণ টেনে এখানে বলি যে একটি ঘরে 1000 বস্তার কয়েক বস্তা চাল বিক্রয় করা হবে। বিষয়টা একটু খেয়াল করো যে একটি ঘরের 1000 বস্তার কয়েক বস্তা বিক্রির একটি সম্মতি এবং কাজ শেষে
তাকে কিছু টাকা দেওয়ার সম্মতি। এখানে কতগুলো বস্তা বিক্রি করা হবে তা যেমন নির্দিষ্ট নয়, এবং তাকে কত পরিমাণ পরিশোধ করা হবে সেই বিষয়টা এখানে নির্দিষ্ট নয়। সুতরাং সুনির্দিষ্ট নয় বলে এই বিষয়ে পুরোটা বিষয় বাতিল বলে গণ্য করা হবে। তারপরে 9 আসছি লিখিত এবং নিবন্ধিত। চুক্তি ব্যক্ত বা অব্যক্ত হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে লিখিত অথবা লিখিত ও নিবন্ধিত হতে পারে। যদি শর্ত থাকে যে লিখিত বা লিখিত ও নিবন্ধিত হতে হবে, তা না হলে চুক্তিটি কখনোই বলবৎযোগ্য হবে না। চুক্তি লিখিত হওয়াটাই বাঞ্ছনীয়। যেমন আমরা যদি জমি বিক্রির ক্ষেত্রের চুক্তিটি দেখি, এই ক্ষেত্রে চুক্তিটি অবশ্যই লিখিত ও নিবন্ধিত হতে হবে, নতুবা সেটিকে নিয়ে ভবিষ্যতে কোনো আইনি জটিলতার সম্মুখীন হলে তা কখনোই মীমাংসা করা সম্ভব নয়। তাহলে আমরা এই চুক্তির অপরিহার্য উপাদানগুলো আলোচনা করে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারলাম যে চুক্তির ক্ষেত্রে শুধু প্রস্তাব ও সম্মতি যথেষ্ট নয়, প্রস্তাব ও সম্মতির সাথে এই সকল উপাদানের বিষয়গুলো একত্রে উপস্থিত থাকা জরুরি। এখন আসি চুক্তি ও সম্মতির মধ্যে কি কি ধরনের পার্থক্য বিদ্যমান। সম্মতি এবং চুক্তি। আমরা এতক্ষণ চুক্তি নিয়ে বেশ কিছু পড়াশোনা করলাম। এখন সম্মতি বা চুক্তি, এই দুইটার মাঝে কি ধরনের পার্থক্য বিদ্যমান। সম্মতিতেও সায় দিতে হয়, চুক্তির মাঝেও তার একটা সায় বা প্রতিশ্রুতি প্রদান করা হয়, কিন্তু দুইটার মাঝে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। এক পক্ষ যখন কোনো কিছু করা বা বিরত থাকার ইচ্ছা পোষণ করে এবং অপর পক্ষ সেই অনুযায়ী রাজি হয়, তাই হচ্ছে সম্মতি। এক পক্ষ কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে এবং অপর পক্ষ সেই অনুযায়ী রাজি হয়, তাই হচ্ছে সম্মতি। অপরদিকে চুক্তি হচ্ছে সেই ধরনের সম্মতি যা আইনের দ্বারা বলবৎযোগ্য। 2, প্রতিদান ছাড়াও সম্মতি হতে পারে। সম্মতিতে কোনো কিছুর বিনিময় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রতিদান ছাড়া কোনো চুক্তি সম্পাদিত হয় না। 3, আইনগত বৈধতা ও অবৈধতা নির্বিশেষে সম্মতি হতে পারে, অর্থাৎ সম্মতিটা বৈধ অবৈধ দুটি হতে পারে, কিন্তু সম্মতি যখন আইনসঙ্গতভাবে বৈধ হবে তাই একমাত্র চুক্তি বলে বিবেচিত হবে। 4, অনির্দিষ্ট বিষয়ে পক্ষসমূহের মধ্যে সম্মতি হতে পারে। কোনো অনির্দিষ্ট বিষয়, এটা কখন হবে, কি বিষয়টা কি, সেই সম্পর্কে নির্দিষ্টতা ছাড়াই পক্ষসমূহের মাঝে সম্মতি একটা হতে পারে, কিন্তু চুক্তির ক্ষেত্রে বিষয়টি অবশ্যই নির্দিষ্ট হতে হবে। সকল চুক্তি সম্মতি হিসেবে বিবেচিত হয়। সকল চুক্তি সম্মতি হিসেবে বিবেচিত হয়, কিন্তু সকল সম্মতিকে আমরা চুক্তি হিসেবে গণ্য করতে পারি না, কারণ সকল সম্মতি চুক্তি হিসেবে গণ্য হতে হলে চুক্তির যে অপরিহার্য উপাদানগুলো রয়েছে, উপাদানগুলোর উপস্থিতি এখানে থাকতে হবে, অর্থাৎ প্রস্তাব ও স্বীকৃতি থাকতে হবে, একাধিক পক্ষ এখানে জড়িত থাকবে এবং চুক্তির বিষয়টা অবশ্যই নির্দিষ্ট হতে হবে এবং সেটা আইনগতভাবে তার বৈধতা থাকতে হবে, তখনই সেটাকে আমরা চুক্তি হিসাবে গণ্য করতে পারবো। তাহলে চুক্তি ও সম্মতির মধ্যে যে মৌলিক পার্থক্যটা রয়েছে, যে কোনো কিছু করা বা না করা থেকে বিরত থাকাই হচ্ছে সম্মতি, কিন্তু এই সম্মতিটা যখন আইনসঙ্গতভাবে বৈধ অর্থাৎ আইন দ্বারা বলবৎযোগ্য, তখনই সেটি হচ্ছে চুক্তি। এবং চুক্তিতে অবশ্যই প্রতিদান থাকবে, সম্মতিতে প্রতিদান থাকতে পারে আবার নাও থাকতে পারে, এবং চুক্তির বিষয়টি অবশ্যই নির্দিষ্ট হবে, কিন্তু সম্মতির বিষয়টি অনির্দিষ্ট বিষয় এখানে সম্মতি হতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে লেকচারটি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বিষয়গুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে এবং আইনের জটিল বিষয়গুলো তোমাদের বুঝতে সাহায্য করবে। আবারও বলছি, যে যেখানেই থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো।